প্রিয় শিক্ষার্থী, করোনা দুর্যোগে যেখানে আছো, যে অবস্থাতে আছো, আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে, কারণ আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতি বিষয়ে আলোচনা করার পূর্বে আসো আমরা এই বিষয়ে কিছু ছবি দেখে নিই। দুটো ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথম ছবিটাতে আসলে কি প্রকাশ করতেছে যে নিশ্চয়ই এমন কোনো একটা অবস্থা যেখানে সকলের ঐক্য আছে, এবং পরের যে ছবিটি, এই ছবিটি প্রকাশ করতে চাচ্ছে হচ্ছে ভিন্ন ভিন্ন পেশার, ভিন্ন ভিন্ন বয়সী মানুষের যে একটা অবস্থান। তো এই দুটি অবস্থা যদি একত্রিত হয় তাহলে যেই ব্যবসার সৃষ্টি হয় সেই ব্যবসার নামই হচ্ছে সমবায় সমিতি। ঠিক আজকের এই সমবায় সমিতি বিষয়েই আমরা আলোচনা করতে যাচ্ছি। সমবায় সমিতি বিষয়ে কোন কোন অংশটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে যে অংশ নিয়ে আলোচনা করব সেটা প্রথমেই থাকবে সমবায় সমিতির ধারণা ও ইতিহাস, সমবায় সমিতির বৈশিষ্ট্য, সমবায় সমিতির নীতিমালা বা আদর্শসমূহ এবং সমবায় সমিতির গঠন প্রণালী। এই বিষয়গুলো নিয়েই আমরা পরবর্তীতে আলোচনায় যাব। তো প্রথমেই সমবায় সমিতি কি, এটার একটি ধারণা নিয়ে নিই। আমরা জানি যে শিল্প বিপ্লবের ফলে দুটো শ্রেণীতে কিন্তু বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে ধনী শ্রেণী আর একটা হচ্ছে দরিদ্র শ্রেণী। এই যে ধনী দরিদ্রর যে বৈষম্য, এই বৈষম্যটা শিল্প বিপ্লবের পরেই কিন্তু এটা বেড়ে যায়। স্বল্পবিত্ত সম্পন্ন দরিদ্র মানুষ চরম অসহায়ত্বের শিকার হয়। এই অসহায়ত্ব থেকে বাঁচার জন্য, তাদের নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য তারা সাম্য সহযোগিতার ভিত্তিতে যেই সংগঠনের উদ্ভব ঘটায় সেটাই হচ্ছে সমবায় সংগঠন। অষ্টাদশ শতকের মাঝামাঝিতে শিল্প বিপ্লব শুরু হওয়ার পর শিল্প শ্রেণীগুলোতে শ্রমিক ভিড় বাড়তে থাকে। কৃষি ছেড়ে চলে আসে সব শ্রমিক এক পর্যায়ে মারাত্মক বৈষম্যের শিকার হয়। তাদের অবস্থা এমন দাঁড়ায় যে প্রয়োজনীয় সামগ্রী কেনার মতো সামর্থ্য তারা হারিয়ে বসে। দোকান মালিকরা তাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে বেশি মূল্যে বাকিতে পণ্য বেচে তাদের সর্বশান্ত করে ফেলে। অনেক শিল্প মালিক শ্রমিকদের শ্রম বন্ধ রেখে অধিক মূল্যে পণ্য সরবরাহ করে নির্দয় আচরণ করে। শ্রমিকরা নিজেদের বেতন ও সুবিধা বৃদ্ধির জন্য আন্দোলন এবং ধর্মঘট করলেও তাদের জীবনমানের কোনো বৃদ্ধি ঘটে না। এই অবস্থা থেকে রক্ষা পেতে ইংল্যান্ডের ল্যাঙ্কশায়ারের 28 জন বস্ত্রকল শ্রমিক 1 স্টার্লিং পাউন্ড করে জমা দিয়ে তারা রডডেল সোসাইটি অব ইকুইটেবল পায়োনিয়ার নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তারা সমবায়ের কতগুলো আদর্শ নির্দিষ্ট করে তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। বর্তমানে এই সমবায় সংগঠনটা অনেক জনপ্রিয় একটি সংগঠন হয়ে গেছে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে। আমরা সমবায় সংগঠন বুঝতে গেলে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করব, যে বৈশিষ্ট্যগুলো যদি কোনো ব্যবসা সংগঠনের মধ্যে দেখা যায় তাহলে বুঝতে পারবো যে এটাই সমবায় সংগঠন। আসি কি কি বৈশিষ্ট্য এই সমবায় সমিতির মধ্যে দেখা যায়। প্রথমেই এর গঠন প্রকৃতি নিয়ে একটু আলোচনা করি। দেশের প্রচলিত সমবায় আইন অনুযায়ী কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে এই ব্যবসা গঠন করে। এক্ষেত্রে নির্দিষ্ট ফি প্রদান করতে হয় এবং নিবন্ধকের নিকট আবেদন করতে হয়। অনুমোদন প্রাপ্তির পরে আইনগতভাবে এই সংগঠনের কাজ শুরু হয়। বাংলাদেশের সমবায় সমিতি 2001 সালের আইন অনুযায়ী, কিন্তু সমবায় বিধিমালা 2004 সালের অনুযায়ী গঠিত হয়। এর উদ্দেশ্য, সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ নিশ্চিত করা। অন্য ব্যবসায়ের মতো শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়। সদস্য সংখ্যার দিক থেকে 2001 সালের আইন অনুযায়ী যদি আমরা বলি, 2001 সালের আইনের 8 ধারা অনুযায়ী সমবায় সমিতি গঠন করতে হলে কমপক্ষে 20 জন সদস্য, আবার কেন্দ্রীয় এবং জাতীয় সমবায় সমিতি হলে 10 জন
প্রাতিষ্ঠানিক সদস্য থাকলেই এই সমিতি গঠন করা যায়। সদস্য সংখ্যার সর্বোচ্চ সীমা এখানে বলা হয়নি। সদস্যদের প্রকৃতি, তুলনামূলক সমাজের কম বিত্ত সম্পন্ন মানুষই এই সংগঠনের সদস্য হয়ে থাকে। সাধারণত দরিদ্র কৃষক, তাঁতি, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প শিক্ষিত যুবক, মহিলারা এই সমিতির সদস্য হয়ে থাকে। মূলধন সংগ্রহ। এরূপ প্রতিষ্ঠানের মূলধন স্বল্প অথচ কম মূল্যের কতগুলো শেয়ার বিক্রি করেই সংগ্রহ করা যায়। এরূপ শেয়ারের পরিমাণ এবং প্রতিটি শেয়ারের মূল্য এই উপবিধিতে উল্লেখ থাকে। এই শেয়ার বিক্রি এবং সঞ্চয় আমানত সংগ্রহ করে এর মূলধন সংগ্রহ করা হয়। শেয়ার বিক্রি করেই এই সমবায় সমিতির মূলধন সংগ্রহ করা হয়। শেয়ার ক্রয়ের সীমা। আইনে বর্ণিত ব্যতিক্রমী কিছু নিয়ম ছাড়া এর কোনো একজন সদস্য এই শেয়ারের মূলধনের সর্বোচ্চ 1/5 দ্যাট মিনস 20% অধিক মূল্যের শেয়ার ক্রয় করতে পারে না। মুনাফা বন্টন। সমবায়ের থেকে যে মুনাফা অর্জিত হয় সেই মুনাফা সদস্যদের মধ্যে সম্পূর্ণ বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম 15% সংরক্ষিত তহবিলে এবং 3% সমবায় উন্নয়ন তহবিলে, যেটার 2% প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণের জন্য কি করা হয়, রেখে দেওয়া হয়, সংরক্ষণ করা হয়। সমভোটাধিকার। সমবায়ের প্রত্যেক সদস্যদের শেয়ার মূলধন যাই হোক না কেন, জমার পরিমাণ কম বেশি যাই থাক, সকলের ভোটাধিকার কিন্তু সমান। সকলেই নির্দিষ্ট একটি করে ভোট প্রদান করবে। সদস্যদের দায়। সাধারণত সমবায় সমিতিতে প্রত্যেক সদস্যদের দায় তার ক্রয়কৃত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। যে যত টাকার শেয়ার ক্রয় করবে ওই টাকার মধ্যেই তার দায় সীমাবদ্ধ থাকবে। এ কারণেই এর সমবায় সমিতির নামের শেষে লিমিটেড শব্দটা উল্লেখ থাকে। এবং সর্বশেষ হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে পৃষ্ঠপোষকতা। আমরা জানি এই সংগঠনটা সমাজের নিম্নবিত্ত সম্পন্ন মানুষের সংগঠন, তাই সমবায় আইন সৃষ্ট প্রতিষ্ঠান বিধায় এর ওপর স্বভাবতই সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকে। এছাড়াও সমবায়ের উন্নতির জন্য সরকার এর সভা অনুষ্ঠান, কমিটি গঠন, সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনা, হিসাবপত্র সংরক্ষণ ইত্যাদি বিভিন্ন কাজে তত্ত্বাবধান করে। এর বাইরেও সরকার নির্দিষ্ট দায়িত্বে সমবায়ীদের মধ্যে প্রশিক্ষণ দান ও বিভিন্ন আর্থিক অনার্থিক সহযোগিতা প্রদান করে থাকে। এই বিষয়গুলোই হচ্ছে যে ব্যবসার মধ্যে দেখা যায়, সেটাই আমরা বুঝবো যে ওইটাই হচ্ছে সমবায় সংগঠন। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবায়ের নীতিমালা। সমবায় সংগঠন গঠন করতে গেলে কিছু নীতিমালা মেনেই এই সংগঠনটা গঠন করতে হয়। এই নীতিমালাগুলো যদি সঠিকভাবে বজায় থাকে তাহলে সদস্যদের মধ্যে কোনো রকম বিরূপ অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। এবার এই নীতিমালাগুলো একটু দেখে নিই। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে একতা। সকলে মিলে একভাবে এক মনে একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, এই অভিব্যক্তি, এইটাই হচ্ছে একতা। সবাই একসাথে চলবো, একসাথে চলার যে অভিব্যক্তি, এই একতার মূলনীতির উপরে সমবায় সাধারণত প্রতিষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেক সমবায়কে বুঝতে হবে যে ঐক্যই তাদের একমাত্র শক্তি। তাই এটি বিনষ্ট হয় বা এটি নষ্ট হয়, ঐক্য নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। সাম্য। সাম্য বলতে সংঘবদ্ধ সকলের পারস্পরিক অধিকারকে এই সমতাটা বোঝানো হয়। সমবায়ের সদস্যরা সামাজিক, অর্থনৈতিক, পারিবারিকভাবে যে যেমনই হোক না কেন সবাই এখানে সমান মর্যাদার অধিকারী। সহযোগিতা। এক্ষেত্রে প্রত্যেক সদস্যের সহযোগিতার মনোভাব ও পারস্পরিক সহানুভূতিশীল থাকা আবশ্যক। সমবায়ের হিংসা বিদ্বেষ যাতে কোনোভাবেই দেখা দিতে না পারে তার প্রতি সব সময়ই সতর্ক নজর রাখা উচিত। সততা। সমবায় সদস্যদের বিশেষত সমবায়ের পরিচালকদের মধ্যে সততার গুণ থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরূপ প্রতিষ্ঠানে পরিচালকদের মধ্যে সততার অভাব দেখা দিলে সদস্যদের মধ্যে সমিতি সম্পর্কে বা সংগঠন সম্পর্কে অবিশ্বাস এবং আস্থার ঘাটতি দেখা দেয়। ফলে সদস্যরা আগ্রহ হারিয়ে ফেলে, যেখানে কোনোভাবেই ব্যবসা এগোতে পারে না। তাই সততা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আস্থা ও বিশ্বাস।
সমবায়ের সফলতা লাভ করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা বিশ্বাস থাকা অপরিহার্য। এরূপ বিশ্বাস যত দৃঢ় হয়, যত বেশি হয়, সমবায়ের প্রতি সদস্যদের আগ্রহ উদ্দীপনা ততই কিন্তু বাড়তে থাকে। গণতন্ত্র। সমবায় সমিতির সবসময় গণতান্ত্রিক রীতিনীতির ওপর প্রতিষ্ঠিত হয়ে থাকে। এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে সকল সদস্য স্বেচ্ছায় তাদের মতামত প্রদর্শন করে থাকে, প্রকাশ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতিমালা এখানে অনুসরণ করা হয়ে থাকে। সঞ্চিতি সংরক্ষণ। সঞ্চিতি বলতে কি বোঝায়? নির্দিষ্ট একটি টাকা এখানে সংরক্ষণ করতে হয়। কত টাকা? 2001 সালের সমবায় আইন অনুযায়ী অর্জিত মুনাফার 15% এখানে সংরক্ষণ করতে হয় এবং 3% উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়। উন্নয়ন তহবিলের অর্থ সমবায়ীদের প্রশিক্ষণের জন্য তাদের উদ্বুদ্ধকরণের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসি নিরপেক্ষতা। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করার নীতিকে এখানে নিরপেক্ষতা বলা হয়েছে। সমবায়ের অগ্রগতির জন্য একে সবসময় ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হয়। ধর্ম, বর্ণ, গোত্র বা দলের প্রভাব বিশেষভাবে এর মধ্যে অত্যন্ত সক্রিয়ভাবে যদি থাকে তাহলে কিন্তু এখানে হীনমানসিকতার জন্ম দেয়, এই সমিতিকে পরিচালনা করতে অসুবিধা হয়। তাই সমবায়কে সবসময় এই সকল কিছুর ঊর্ধ্বে রাখতে হয়। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী। আমরা জানি সমবায় সমিতি একটি আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। এটি একাধিক ব্যক্তির সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের সমবায় সমিতিসমূহ বর্তমানে সমবায় সমিতির আইন 2001 সালের এবং সমবায় সমিতি বিধিমালা 2004 অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়ে থাকে। এটা গঠন করতে গেলে যে সকল ধাপগুলো অনুসরণ করা হয় তার প্রথমেই আসে হচ্ছে উদ্যোগ গ্রহণ। চুক্তিতে সম্পাদনের সক্ষম কমপক্ষে 20 জন ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হতে হয়। প্রথমে যারা এভাবে সমবেত হয় তাদের উদ্যোক্তা বলে। এ সকল ব্যক্তি নিজেদের মধ্য হতে কমপক্ষে 6 জন এবং সর্বোচ্চ 12 জন সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে থাকে। এই সকল কমিটির যে প্রধান পদগুলো থাকে, এই পদগুলো হচ্ছে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি এবং বাকিরা সাধারণ সদস্য। চাইলে ক্ষেত্রে একটি পদে কোষাধ্যক্ষ নিয়োগ করা যেতে পারে। এই কমিটির প্রধান কাজ হলো সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি খসড়া উপবিধি তৈরি করা। উদ্যোক্তাগণ ইচ্ছা করলে এর উপবিধি তৈরি না করে সমবায় বিভাগতে ছাপানো উপবিধি এবং তা মান্য করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এ পর্যায়ে প্রস্তাবিত সমবায় সিলমোহরও তৈরি করা হয়। এরপরে নিবন্ধনের আবেদন। এ পর্যায়ে সমিতির কর্তা ব্যক্তিগণ নির্দিষ্ট এলাকায় সমবায় অফিস হতে প্রয়োজনীয় আবেদনপত্রের ফরম সংগ্রহ করে তা পূরণের পরে প্রয়োজনীয় দলিলপত্রাদি এবং ফি সহ নিবন্ধকের নিকট জমা দেয়। আবেদনপত্রের সাথে যে সকল দলিলপত্রগুলো জমা দিতে হয় সেগুলো হচ্ছে সমিতির সদস্যদের নাম, ঠিকানা, দরখাস্ত। অবশ্যই প্রাপ্তবয়স্ক কমপক্ষে 20 জন ব্যক্তির নাম এবং স্বাক্ষর এক্ষেত্রে থাকতে হয়। স্বাক্ষরের সাথে তারিখের উল্লেখও এক্ষেত্রে করতে হয়ে থাকে। সমিতির উপবিধির 3টি কপি, এতে উদ্যোক্তাদের স্বাক্ষর থাকা আবশ্যক। সমবায় সমিতির সিলমোহরের নমুনা এবং আবেদনপত্রটি আইনগত যথার্থতা সম্পর্কে সম্পাদক উদ্যোক্তাদের প্রদত্ত ঘোষণাপত্র, এটা এই নিবন্ধকের নিকট দিতে হয়। নিবন্ধনপত্র সংগ্রহ। এরপরে আমরা নিবন্ধনপত্র বা সমিতির থেকে নিবন্ধনপত্র সংগ্রহ করা হয়ে থাকে। উপরের দলিলপত্র এবং ফি দেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে নিবন্ধক যদি সন্তুষ্ট হয় এবং আবেদনপত্র প্রাপ্তির 60 দিনের মধ্যে নিবন্ধনপত্র দিয়ে থাকে। অবশ্য আবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় তথ্য এবং কাগজের যদি ঘাটতি থাকে তাহলে এই নিবন্ধক চাইলে 30 দিনের মধ্যে সেগুলো চেয়ে প্রয়োজনীয় তদন্ত করে আবেদনপত্রের যথার্থতা নিরূপণ চাইতে পারে, মানে 30 দিনের মধ্যে এটা চাইতে পারে। আবেদনপত্র গৃহীত হলে নিবন্ধক নির্ধারিত ফর্মে একটি নিবন্ধনপত্র ইস্যু করে এবং যা এই নিবন্ধকের ব্যাপারে চূড়ান্ত সনদ হিসেবে গৃহীত হয়ে থাকে। এই নিবন্ধনপত্রের সাথে সাথে সমিতির সিলমোহরও নিবন্ধিত হয়ে থাকে। এরপর
কার্যারম্ভের অনুমতিপত্র। নিবন্ধনপত্র পাওয়ার পর সমিতির আইনগত অস্তিত্বের জন্ম লাভ ঘটে। এরপরে ব্যবস্থাপনা কমিটি ও উদ্যোক্তাগণ সমিতির নাম এবং সিলমোহর ব্যবহার করে এর পক্ষে যে কোনো আইনানুগ কাজ করার অধিকারী হয়। এরূপ সমিতির যথানিয়মে এবার কাজ শুরু করতে পারে। এই হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী। আশা করি গঠন প্রণালী তোমরা বুঝতে পেরেছ। তো সমবায় সমিতির পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।